ঘটনাটা শেয়ার করেছেন আমার খুব কাছের একজন বন্ধু। তার চাচার সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনাটা। তো ঘটনাটা যার সঙ্গে ঘটেছে আমি তার মতো করেই বলি, যাতে আপনাদের একটু বুঝতে সুবিধা হয়। তো ঘটনা শুরু করা যাক। আমার নাম মোহাম্মদ রহিম মিয়া। আমার বাসা খুলনা জেলার কয়রা উপজেলাতে। তো আমি প্রতি বছর যখন ধান রোপণ করার সময় হয়, তো আমি বাংলাদেশের কোনো না কোনো জেলায় মাস চুক্তি মাস চুক্তি বলতে এটা বোঝায় যে আমি এখান থেকে আহ, যে বাড়িতে, যে কৃষকের বাড়িতে আমি কাজ করতে যাব, পুরো ধান রোপণ করা সহ তার যে কৃষিক্ষেত্রে যে যাবতীয় কাজটা আছে ধান রোপণ করা পর্যন্ত, আমি বীজ থেকে শুরু করে ধান রোপণ করা পর্যন্ত যাবতীয় যে কৃষি কাজটা আছে সেটা আমি তার বাসায় থাকবো, খাবো, কাজটা করে দিয়ে আসবো। তো এভারেজ এই কাজ করতে আহ, প্রায় 2-2.5 মাস সময় লেগে যায়। তো এই 2-2.5 মাস শুধু আমি না, আমার সঙ্গে আরো 2-1 জন লোক থাকে। আমরা বা অনেক ক্ষেত্রে যাদের একটু জমি কম আছে তাদের ক্ষেত্রে আমি একা থাকলেই যথেষ্ট হয়। তো এমনই একটা সিজন, 2015 সালের ঘটনা। 15 সালের যে কোনো একটা তারিখে তো আমাকে একজন ঠিক করলো, ফোনে ফোনে যোগাযোগ হলো, মাধ্যম আছে, মাধ্যমের মাধ্যমে যোগাযোগ হলো। তো আমি খুলনারই খুলনারই একটা উপজেলায় আমি একজনের বাসায় আমি কাজের জন্য গেলাম। তো আমি আমার মতো করে আমার বেডিং পত্র যা আছে সেগুলো নিয়ে আমি গেলাম। তো যে আমি আপনাদের বিস্তারিত তার বাড়ির স্ট্রাকচারটা একটু বলি। সরি, তার বাসার স্ট্রাকচারটা হচ্ছে, আসলে কৃষক তো, কৃষকের বাড়ি আসলে শহরের উপরে হয় না, গ্রামের ভিতরেই হয়, কৃষি জমির ভিতরেই হয়। তো আসলে তার বাড়িটা হচ্ছে বিশাল বড় একটা ভিটা বাড়ি। তো ভিটা বাড়ি, তার চারিপাশেই হচ্ছে ধুধু প্রান্তর বিল, ধুধু প্রান্তর বিল, আর বিলের মাঝখানে তার বড় একটা ভিটা বাড়ি। তার তার আশেপাশে আরো অনেকের জমি আছে, তারও কিছু জমি জমা আছে। তো তার অনেক আহামরি বেশি জমি জমা নাই। এই জন্য আমি একাই গেছিলাম, যে আমি ওই মাস কাবারি তার বাসায় এখানে কাজ করব, করে আমার যখন কাজ শেষ হবে আমি চলে আসব। সঙ্গে উনিও কাজ করে। তো তার বাড়ি যেখানে, বাড়ির থেকে একটু উম, 0.5 কিলোমিটার পরে, বিলের ভিতরেই 0.5 কিলোমিটার, আমি আপনাদের বোঝার সাথে বলতেছি, বিলের ভিতরে 0.5 কিলোমিটার পরে তার বাড়ি থেকে আর কি তার একটা সেচ পাম্পের মতো একটা জায়গা আছে, যেখান থেকে সে পানি টানি নেয়। এবং তার ওইখানে একটা মানে এখানের ভাষায় বাসা বাসা বোঝায়। তো বাসা আছে, ওখানে একটা দমকল আছে যেখান থেকে পানি ওঠে, মানে সেচ প্রকল্পের মতো। আর ওইখানে তার যত কৃষি সরঞ্জাম আছে ওইখানেই থাকে, এবং ওইখানে 2-3 জন লোক থাকার মতো জায়গাও আছে। তো আমাকে বলল যে, রহিম ভাই, আপনি বাড়িতে এইভাবে থাকার জায়গা নাই, আমরা যেহেতু কৃষি কাজ করি, তো আশপাশে ধানি জমিও আছে, ওইখানেই সবকিছু ব্যবস্থা আছে, তো আপনি আমার বাসা বাড়িতে যে থাকেন। তো আসলে ঘটনাটাই বাসা বাড়ি নিয়ে। তো বাসাটা বেশি বড় না, নাড়ার চাল, খড়ের চাল, চারপাশে বেড়া, সামনে একটা সেচ মেশিন, ভিতরে কৃষি সরঞ্জাম, আর একটা খাট, চকি খাট পাতানো। আর তার দূরে, তার পাশে দূরে একটা বাথরুম, টয়লেট। তো ঘটনাটা এখানেই। আসলে মানুষকে যে পিচাসে ধরলে, পিচাস জিনে ধরলে যে তার আসলে জীবনের যে কি অবস্থা হয়, এবং বা তার সঙ্গে যে আসলে কি ধরনের আচরণ হয়, এটা আসলে আপনাদেরকে না বললে আপনারা বুঝবেন না। আমি আসলে এর চাক্ষুষ প্রমাণ আমার সঙ্গে ঘটছে। তো আমি আসলে তার কথা মতো
আসলে এরকম আমাদের কাজ করি, আমাদের এটা অভ্যাস আছে। তো স্পটটা যেখানে, বাসা বাড়িটা যেখানে, তার আশেপাশ থেকে আসলে বাড়িঘর নাই বলতে গেলেই চলে। দুটো প্রান্তর, শুধু ধানি জমি। আর ওই দূরে শুধু তার, আমার যে মালিক মহাজন, তার বাড়িটাই দেখা যায়। তো ছোট্ট, মনে হয় কি যে লাইট জ্বলতেছে ছোট্ট টিপ টিপ করে, সেরকম দেখা যায়। তো আমি প্রথম দিন গেলাম থাকার জন্য, আমার খাবার দিয়ে দিল। তো আমি যে প্রথম দিন থাকলাম রাত্রে, থাকলাম, আমার কোনো সমস্যা হয়নি, প্রথম দিন কোনো সমস্যা হয়নি। তো দ্বিতীয় দিনও আমি কোনো সমস্যা পাইনি। তৃতীয় দিন আমি যখন রাত্রেবেলা সারাদিন কাজকাম করতেছি করে, আমি যখন রাত্রেবেলা ঘুমানোর উদ্দেশ্যে রাত্রেবেলা খাবার খেয়ে আমি শুয়ে আছি, তখন যে খড়ের চাল, মনে হচ্ছে কি যে কেউ খড়ের চাল, তো নাড়ার চাল হয়, ধানের যে খড়টা থাকে ওই খড়টা দিয়ে চাল তৈরি করা হয়। তা মনে হচ্ছে কি, আমি শুয়ে আছি, কেমন মনে হচ্ছে কি যে নাড়ার চালটা ধরে কেউ টানতেছে, মানে এক একটা করে নাড়া টান দিয়ে বের করতেছে, নাড়ার গোস স্যাঁত স্যাঁত শব্দ হচ্ছে। তা আমি মনে করলাম যে এত রাতে এটা শব্দটা কিসের হয়, আবার কোনো বন বিড়াল টিড়াল বা কোনো কিছু উঠলো কিনা। তো আমি হেই হেই কইরা দু তিনটা ডাক দিলাম, দিলে একটু থেমে গেল। তাই মনে করলাম হয়তো বিড়াল টিড়াল কোথা থেকে কোথায় আসছে, সে মনে হয় টানা হেঁচড়া করতেছে। কিন্তু আমি আসলে বুঝতে পারিনি আমার জন্য আসলে অনেক বড় ভয়ানক কিছু আসা, মানে সামনে অপেক্ষা করতেছে। তো যাই হোক, তো প্রথম দিন আসলে ঘটনাস্থলে, ঘটনাক্রমে প্রথম দিন এইটুকুই। তো পরের দিন আমি আবার কাজকাম সেরে, সারাদিন কাজকাম সেরে আমি আবার রাত্রেবেলা খাওয়া দাওয়া করে আমি আমার মতো ঘুমিয়ে আছি। তো আমার কাছে কেমন মনে হচ্ছে যে ঘরটা অনেক ভারী ভারী, মানে ঘরে আমি ব্যতীত অন্য কারো উপস্থিতি আছে। আর আসলে বিলের ভিতরে তো লাইটের কোনো ব্যবস্থা নাই, শুধু একটা ল্যাম্প। তো ল্যাম্পটাও আসলে ওই দিনকার কেরোসিন ছিল না, কেরোসিন না থাকায় ল্যাম্পটাও আমি জ্বালাতে পারতেছি না, আর মোমবাতি এগুলো নাই। তো পুরোটা বিষয়টা একেবারে অন্ধকারের মতোই। তো আমার কাছে একটা ম্যাচ ছিল, তো ওই ম্যাচটার আলোতে মাঝে মাঝে ম্যাচটা আমি DSLR জ্বালাচ্ছি, কাঠি জ্বালাচ্ছি আর দেখতেছি আসলে ঘরটা তো ভারী ভারী লাগতেছে, কেন আমি ব্যতীত মনে হচ্ছে কি যে আরো অনেকেই আছে। তো আসলে আমি তেমন কাউকে দেখলাম না। তো আনুমানিক রাত যখন 1টা কি 1:30 বাজে, বিলের মাঝখানে রাত 1টা 1:30 মানে কিন্তু অনেক রাত। তো আমার একটু ভয় ভয় লাগতেছিল। তো ভয় ভয় যখন লাগতেছিল, আমি হঠাৎ করে ঘুটঘুটে অন্ধকারের ভিতরেই, আর ওদিনকার যিনি কেমন, মানে অন্ধকারটা একটু বেশি। তো আমি হঠাৎ করে খেয়াল করলাম, মানে ঘরে তো আসলে কোনো দরজা ওইভাবে ছিল না, ওই ঘরেরই একটা দরজা বেড়ার মতো, টান দিলে সরে যায়। তো আমার কেমন যেন মনে হচ্ছিল দরজার ফাঁক থেকে আমি দেখতেছি কেউ একজন সামনের থেকে, সেচ পাম্পের ওইখান থেকে কেউ একজন হাঁটাহাঁটি করতেছে। আমি আবার চিন্তা করলাম যে আসলে এখান থেকে, সেচ পাম্পের ওখান থেকে যদি হাঁটাহাঁটি করে চোর টোর কিনা আবার। তো আমি একটু দেখার চেষ্টা করলাম যে আসলে সামনে কে। তো একটা মেজের কাঠি জ্বালালাম, একটা মেজের কাঠি জ্বালানোর পরে আমি আবছা আলোয় যেটা দেখতে পারলাম যে একটা মানুষের মতোই, কিন্তু তার পা দেখা যাচ্ছে না, কিন্তু সে লুঙ্গি পরা, আর একটা ফুল হাতা শার্ট পরা, কিন্তু তার পা বোঝা যাচ্ছে না, পা নেই। কেমন জানি মনে হচ্ছে সে শূন্যের উপরে দাঁড়িয়ে আছে। সে ওইখান থেকে রাউন্ড দিচ্ছে। আসলে আমি কথা বলতেছি, আমার আসলে গা পশম দাঁড়িয়ে যাচ্ছে।
তো লুঙ্গি পরা রাউন্ড দিচ্ছে। তো আমি বললাম, কে কে ওখানে? তখন সে এক পলকের মধ্যে মধ্যে ওখান থেকে সরে গেল, যেমন জানি আর কি, মানে একটা অন্ধকারে তো কালো একটা স্ট্রাকচার মানে সরে গেল, শ্যাঁ করে সরে গেল। তো আমি বুঝলাম যে আসলে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। তো আমি আসলে অত্যন্ত এইসব বিষয়ে সাহসী মানুষ ছিলাম। তো চিন্তা করলাম যে সকালবেলা যাই হোক, রাতটা পার হোক। তো আসলে এদিনকার এই পর্যন্তই, আর কোনো সমস্যা হয়নি। তো আমার ভয় লাগতেছিল, এখনো তো সারাটা রাত বাকি। তো যাই হোক, ওদিনকার রাত গেল, অনেক কষ্টে কাটলো। তো পরের দিন আমি বাড়িওয়ালারা জিজ্ঞাসা করলাম, জমি মালিককে জিজ্ঞাসা করলাম যে ভাই, আপনার এই বাসায় কি কোনো সমস্যা আছে? আমি না এরকম এরকম দেখছি। তখন সে একটু চাইপে গেল, চাইপে যেয়ে বললো যে না, আপনি ভুলভাল দেখছেন, রাত্রেবেলা আপনি অন্ধকারে, তো আপনি আজকে আমার টর্চ লাইটটা নিয়ে যাবেন, আপনি আসলে ভুলভাল দেখছেন, ওগুলো কোনো কিছুই না, অন্ধকারে সারাদিন খাটাখাটনি হয়ে গেছে তো আপনার, এই জন্য আপনি উল্টাপাল্টা দেখছেন, ওরা কোনো এসব কিছুই নাই, কোনো ভয় নেই, আমরা কাজকাম করি না এখানে যে। তো সারাদিন কাজকাম করলাম। আসলে সামনের যে রাতটা আসতেছে, সেটা যে আমার জন্য কতটা ভয়ানক আসলে আপনাদেরকে বুঝাইতে পারবো না আমি। তো যাই হোক, সারাদিন কাজকাম করলাম, সন্ধ্যার সময় আমি ক্লান্ত। তো টর্চ লাইটটা তার কাছ থেকে আজকে আমি চেয়ে নিলাম, নিয়ে আমি ল্যাম্পের কেরাসিনও কিনলাম, কিনে আমি বাসার দিকে রওনা হলাম। তো কাদা পানি ভেঙে বাসার ভিতরে গেলাম, যে সেচের যে হাউসটা আছে ওইখান থেকে হাত পাও ধুয়ে আমি আসলে ঘরে ঢুকে খাবার দাবার খেয়ে, রাতের খাবার একবারে শোয়ার ব্যবস্থা করলাম। আসলে আমি যেখানে অবস্থান করতেছিলাম তার চারপাশে 2-4 কিলোমিটারের ভিতরে কোথাও কোনো মানুষজনের কোনো দেখা পাওয়া যায় না। সন্ধ্যার পর থেকেই ঘুটঘুটে অন্ধকার, ধুধু প্রান্তর, শুধু চাষের জমি আর চাষের জমি। তো যাই হোক, রাত যখন 1টা কি 1:30টা বাজে, তখন আমার প্রকৃতির ডাকে আমার সাড়া দিতে হবে, এরকম একটা চাপ আসলো। তো আসলে আমি বাথরুমের উদ্দেশ্যে বের হলাম, টর্চ লাইটটা নিয়েই বের হলাম। তো আমি যখন দরজাটা খুললাম, নাড়ার বেড়াটা যখন সরালাম, নাড়ার বেড়াটা সরানোর পরে আমি কেমন জানি ওই যে আগের দিন যে অবয়বটা দেখলাম, ওই অবয়বটা মানে কেমন জানি মনে হচ্ছিল যে আমার দরজার সামনেই দাঁড়িয়েছিল, ও শ্যাক করে চলে গেল। তো আমি একটু মানে আতঙ্ক হয়ে আমি লাইট মেরে চারপাশে দেখলাম যে আসলে আসলে কেউ নাই, কিন্তু আমার কাছে মনে হলো যেন কেউ যেন দৌড় মারলো আমার সামনে থেকে, শ্যাক করে দৌড় মারলো। তো যাই হোক, তো আমি বাথরুমের ভিতরে গেলাম, পানি নিয়ে আমি বাথরুমের ভিতরে গেলাম। তো এরপরে আমি ওই বাথরুমের ফাঁক থেকে দেখতেছি যে সেই লুঙ্গি পরা, 2 পাও নেই, শূন্যে ভাসমান লুঙ্গি পরা সেই ব্যক্তি, সেই মানুষটা দাঁড়িয়ে আছে। এবং আসলে বিলের ভিতরের বাথরুম তো কোনো রকম থাকে, চারপাশে নালার ছাউনি করা, তো অনেক জায়গা থেকে নেই, শুধু মাথাটা দেখা যায়, শুধু শরীরটা ঢাকা ঢাকা থাকে। হ্যাঁ, শুধু একটু কাজ করার জন্য আর কি, ব্যবহারের জন্য কোনো রকম। তো আমার মাথা তো বাইরে, তা আমি দেখতেছি ওই লোকটাকে, কি বলবো, তার চোখ দুটো যেন ছিল আগুনের গোলা, চোখ দিয়ে আসলে আগুন বের হচ্ছিল। আর আমি তো দেখে অনেক ভয় পেয়ে গেলাম, কিন্তু আমি তো এপাশে আমার প্রকৃতির কাজও সারতেছি। তো দেখে আমি ভয় পেয়ে গেলাম। তো ভয় পাওয়ার পরে আমি দেখলাম সেই লোকটা আমার দিকে এগোচ্ছে খুব দ্রুত। আর এইটা দেখে আমি ওইখানেই আসলে কি বলবো, তার গাত থেকে বিচ্ছিরি রকমের মাটির গন্ধ বেরোচ্ছিল।
পচা মাটির গন্ধ। তো সে সজোরে আসলো আমার কাছে, এসে আমাকে ধাক্কা মেরে আমাকে ওই ট্যাঙ্কির ভিতরে আমাকে ঠাসলো। এমন ঠাসলো আমি আর তারপরে জানি না। পরের দিন সকালবেলা আমার যে বাড়ির মহাজন আমার জ্ঞান ফিরলো পরের দিন বিকালে। তারা আমাকে ওইখান থেকে উদ্ধার করে। তারা আমাকে উদ্ধার করার পরে তারা বলে কি হয়েছে, কি দেখি। তখন আমি বললাম যে এই ব্যাপার, একটা মানুষ, তার চোখ জল করতেছিল, মনে হচ্ছিল চোখ অগ্নিশিখা, এবং তার গা থেকে দুর্গন্ধ পচা গন্ধ বেরোচ্ছিল। সে আমাকে এই ট্যাঙ্কির ভিতরে চুবিয়েছে। তখন আমার গায়ে অনেক জ্বর ছিল, আমি অনেক ভয় পেয়েছিলাম। আর আল্লাহ পাক আমাকে জানে বাঁচিয়েছিল, আমার হায়াত ছিল, তো আমি বেঁচে গিয়েছিলাম। তো ওইখানে যে স্থানীয় যে হুজুর আছে, ইমাম সাহেব ছিল, তাকে খবর দেওয়া হলো। গায়ে জ্বর মোটে নামতেছিল না। তো সে এসে ঝাড়পোছ করলো, করার পরে বললো যে আপনাকে ওইখানে একটা পিচাস আছে, এই পিচাসটা আপনাকে আক্রমণ করছে, তো আপনি পানি পড়া খান আর দ্রুত বাসায় চলে যান, বাড়ি চলে যান, আপনি এখানে আর থেকেন না। আপনি ওইখান থাকলে পরবর্তী টার্গেট হয়ে যাবেন, আপনাকে মেরে ফেলবে। কারণ আপনাকে মেরে ফেলার উদ্দেশ্যেই আপনাকে এখানে এই ট্যাঙ্কির ভিতরে আপনাকে চুবিয়েছে এবং আপনার ঘাটটা মটকাতে চেয়েছে, তো আপনি বাড়ি চলে যান। তো পরে হুজুরের পানি পড়া খেয়ে একটু ঝাড়ফুঁকে আমি একটু সুস্থ হলে আমি ওইখান থেকে আর কাজ করলাম না। আমি আমার পাওনা নিয়ে আমি বাসার দিকে চলে আসলাম। তো এই ছিল ঘটনা। আশা করি আপনাদের সত্য ঘটনা, অতি রোমাঞ্চকরভাবে হয়তো বলতে পারিনি, কিন্তু ঘটনাটা সত্যি। আপনারা শুনবেন,